অসমের ধুবরী জেলা আর সেখানকার এক ভূত বাংলো, এই নিয়েই আজকের কাহিনী। বাড়িটায় থাকতেন 5 জন, কিন্তু এমন একটা ঘটনা ঘটলো, বা বলা ভালো এমন এক রহস্য তৈরি হলো যে বেঁচে রইলেন মাত্র একজন, এক বিচারক। পরবর্তীতে ফাঁসি কাটে চড়তে হয় তাকে। এই কাহিনী এমন এক নৃশংসতার যা সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল। আমি সব্যসাচী চক্রবর্তী, আজ আমরা কথা বলবো রাজখোয়া হত্যাকাণ্ড নিয়ে। 25শে জুলাই 1970 পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। সকাল থেকেই মেঘ ভাঙা বৃষ্টি, কখনো ঝোড়ো হাওয়া, কখনো গুমট, কিন্তু বৃষ্টি অনর্গল। তার মধ্যেই চলেছেন ধুবরী পুলিশ ইনচার্জ জিতেন কাহালি। তার গন্তব্য হোটেল সভয়ের 3 নম্বর ঘর। সঙ্গে রয়েছেন আরো 2 জন, বরদাচরণ শর্মা ও অপূর্ব পারোয়া। একজনের খোঁজে চলেছেন তারা, 58 বছরের অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টের বিচারক উপেন্দ্রনাথ রাজখোয়া। বহুদিন ধরে একটা রহস্যের জট খুলছে না। পুলিশের বড় বড় মাথারা নাজেহাল। তবে আজ যদি কাহালি বাবু যাকে খুঁজছেন তার খোঁজ পাওয়া যায়, তাহলে হয়তো রহস্যের গিটটা খুলে যাবে। সবাই হোটেলের 3 নম্বর ঘর। দরজায় ঠকঠক শব্দ। ভেতর থেকে কেউ যেন আসছেন দরজার কাছে, কিন্তু খুব আস্তে। মনে হচ্ছে খুব দুর্বল, রোগা পাতলা তিনি, বয়সও হয়েছে হয়তো। পায়ে যেন জোর নেই। দরজা খুলতেই পুলিশ কর্তারা দেখলেন সামনে দাঁড়িয়ে উপেন্দ্রনাথ রাজখোয়া। কি লেখা ছিল ওই কাগজে? অসমীয়া ভাষায় তিনি লেখেন, পুতুল, লিনু, লুনা, বন্টু কেউ আর নেই। অর্থাৎ তাঁর স্ত্রী, 3 মেয়ে, কেউ আর পৃথিবীতে নেই। হৃদপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে যায় অপূর্ব পারোয়ার। উপেন্দ্রনাথের স্ত্রী যে তার বোন ভাগ্নিরা কেউ বেঁচে নেই। আর উপেন্দ্রনাথ একা একা এই হোটেলে লুকিয়ে কি করছেন? প্রশ্নের পর প্রশ্ন, ধাঁধা লেগে যায়। ঘরের বাইরে যান তিনি, পিছু পিছু যান বরদাচরণ। দুজনেই একটু ধাতস্থ হতেই ঘর থেকে তীব্র চিৎকার ভেসে আসে। ছুটে গিয়ে দেখেন উপেন্দ্রনাথ নিজেই নিজের পেটে ছুরি মেরেছেন। ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত। কেন? যে মানুষটা বিচারক ছিলেন, এত বছর আইনের রক্ষাকর্তা হিসেবে কাজ করেছেন, তিনি নিজেকে এভাবে শেষ করে দিতে চাইছেন কেন? তার স্ত্রী, 3 ছেলে মেয়েকেই বা কে মারল? দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জীবন মৃত্যুর দোলনায় দুলতে থাকেন বিচারক। আর তার এই হাল কেন হলো জানতে আমরা ফিরে যাই ঘটনার গোড়ায়। 1969 সাল, অসমের শান্ত চিমচাম শহর ধুবরী। সেখানকার সেশন ও ডিস্ট্রিক্ট কোর্টের নতুন জাজ হয়ে আসেন উপেন্দ্রনাথ। শান্তশিষ্ট, বিদগ্ধ, ভালো মানুষ বলতে যা বোঝায় একেবারে তাই। কাজের দুনিয়ায় শৃঙ্খলা পরায়ণ, নীতিনিষ্ঠ বলে খ্যাতি ছিল তার। সুবিচার চেয়ে তার কাছ থেকে খালি হাতে ফিরতে হয়নি কাউকে। ধুবরীতে একাই আসেন তিনি। স্ত্রী পুতুল ও 3 মেয়ে তখন থাকতো গুয়াহাটিতে। সরকারি বাংলো পান তিনি, বিশাল বড় বাংলো। সামনে লন, পেছনে বাগান, মালি, রাঁধুনি, পরিচারক মিলিয়ে জোনা 3 ফরমাইশ খাটার লোকও দেওয়া হয় তাকে। ধীরে ধীরে গুছিয়ে নিয়ে ওই বছরই পুজোর ছুটিতে পরিবারকে নিয়ে চলে আসেন। উপেন্দ্রনাথের পরিবারও তার মতোই ভালো। কাজের লোকেদের সঙ্গে পরিবারের মতো সম্পর্ক হয়ে যায়। স্যার ম্যাডাম নয়, কিন্তু কাকু কাকিমা বলে ডাকা শুরু করে তারা। এলাকার লোকজনের সঙ্গেও পরিচিতি তৈরি হয়, মেলামেশা বাড়ে। কিন্তু 1 বছরের মধ্যে এমন ঘটনা ঘটে যায় যার শেষ হয় এই সভয় হোটেলে। বাড়ির ছোট 2 মেয়ে কলেজে পড়তো। পরের বছর তারা দুজনেই গুয়াহাটিতে ফেরত চলে যায়। সেখানে মাসি মেশোর কাছে থাকতো তারা। মেশো হলেন বরদাচরণ শর্মা, যার পরিচয় আগেই পেয়েছি আমরা। আর ধুবরীর বাড়িতে থাকতে লাগলেন উপেন্দ্রনাথ, পুতুল ও তাদের বড় মেয়ে লিনু। জানুয়ারি মাস, সামনেই অসমের অন্যতম বড় উৎসব বিহু।
উপেন্দ্রনাথের নতুন শখ হলো ফুল গাছের। বাগান জুড়ে নানান রকম ফুল গাছ লাগানোর নির্দেশ দিলেন। কাকুর কথা শুনে তাই করতে লাগলো পরিচারকেরা। উপেন্দ্রনাথ শোয়ার ঘরের বাথরুমের ঠিক বাইরে একটা মোটা কাঠের খুঁটি ছিল। একদিন তিনি নির্দেশ দিলেন খুঁটিটা উপড়ে ফেলতে হবে। একটু অবাক হলেও কিছু না বলেই নির্দেশ মেনে নিল চাকর বিগন। খুঁটিটা উপড়ে ফেলল। একটা বড় গর্ত হয়ে গেল মাটিতে। কাকুকে জিজ্ঞাসা করলো গর্তটা কি ভরে দেবে? তিনি নিষেধ করলেন, বললেন, পদ্মলিলির একটা চারা আনতে দিয়েছি রে, ওটাই লাগাবো ওখানে। বিগন ভাবলো কাকুর যখন ইচ্ছে হয়েছে থাক, গর্তটা ওইভাবেই থেকে গেল। কিছুদিন পরে ওই গর্তে নজর গেল গিন্নির। তিনি নির্দেশ দিলেন গর্তটা বুঝিয়ে ফেলতে হবে। উপেন্দ্রনাথ তখন বাইরে। বিগন গর্ত বুঝিয়ে দিল মাটি দিয়ে। বাড়ি ফিরেই রেগে আগুন উপেন্দ্রনাথ। গর্ত বোঝানো হয়েছে কেন? বিগনের ওপর চেঁচামেচি করলেন, নির্দেশ দিলেন তখনই ওই জায়গায় আবার গর্ত খুঁড়তে। এখানেই শেষ নয়, বাগানেই আরো একটা বড় গর্ত খোঁড়ার নির্দেশ দিলেন। বাংলোর পূর্ব দিকে মালির ঘরের সামনে। ওই দিকে রয়েছে পুলিশ সুপারেরও ঘর। ফুল লাগানোর জন্য দুটো জায়গায় বেশ অদ্ভুত রকমের গর্ত খোঁড়া হলো, একটা বাথরুমের সামনে আর একটা এসপি অফিসের সামনে। যাই হোক, কর্তার ইচ্ছেই কর্ম। দিন যায়, অবসরের দিন সামনে আসে উপেন্দ্রনাথের। সদা ব্যস্ত মানুষটাকে পুরোপুরি বাড়িতে পেয়ে আরো যেন হাসি খুশি হয়ে ওঠে পরিবার। সরস্বতী পুজো আসে। অসমে বেশ ভালো করেই সরস্বতী পুজো হয়। ফেব্রুয়ারি মাসের ওই দিন সব চাকর বাকরদের ছুটি দিয়ে দেন উপেন্দ্রনাথ। তারাও খুশি মনে ঠাকুর দেখতে চলে যায় শহরে। সারাদিন কাটিয়ে সন্ধে 8:15 নাগাদ বাংলোয় ফেরে বিগন। দূর থেকে দেখে বাগানে আগুনের পাশে বসে রয়েছেন কাকু, কাকিমা আর বড়দি, অর্থাৎ উপেন্দ্রনাথ, পুতুল ও তাদের বড় মেয়ে লিনু। তিনজনে বেশ হেসে হেসে কথা বলছিল। সব স্বাভাবিক। ঘরে ঢুকে যায় বিগন। সকালে উঠে দিনের কাজ শুরু করে। বাগানে কাজ করতে করতে চোখ যায় শৌচাগারের পাশের গর্তটায়। আরে, গর্তটা কই? কালো তো ছিল। বিগনের মনে হয় কে যেন এক রাতের মধ্যে তাড়াহুড়ো করে গর্তটা বুঝিয়ে দিয়েছে। উপরে ফেলে দেওয়া হয়েছে কিছু লতা পাতা, ঘাস। কিছু জিজ্ঞাসা করার আগেই বিগনের পাশে হাজির হন উপেন্দ্রনাথ। প্রশ্নের উত্তর পায় না বিগন। বাজারের কাজ মিটিয়ে ফেরেছে। বাংলায় ঢোকে আর কিছু কাজ আছে কিনা জানতে। সে উপেন্দ্রনাথের ঘরে যায়। ও মা, বাথরুম থেকে জামা কাপড় কাচার শব্দ, জলের শব্দ। কাকু জামা কাপড় কাচ্ছে। ওখানে দাঁড়িয়েছিল আরেক পরিচারক, উমেশ। বিগন বলে, কাকু তো কখনো কাচাকুচি করে না, আজ হঠাৎ বিছানার চাদর, পায়জামা, শাড়ি, জামা সব নিয়ে বসেছে কেন? যা তুই করে দে। উমেশ ইশারায় চুপ করতে বলে ওকে। বলে, ছেড়ে দে, ছেড়ে দে, যা করছে করুক। খুব অবাক হয়ে বেরিয়ে আসে বিগন। আবার বাগানে যায়। উপেন্দ্রনাথের ঘরের দিকের বাগানে যেতেই চোখ পড়ে বাথরুমের নর্দমা থেকে যে জল বেরিয়ে আসছে তার রংটা লাল। কেমন যেন ধাক্কা লাগে ওর। লাল জল কেন? জামা কাপড়ে কি কিছু লেগেছিল? রং নাকি রক্ত? পুতুল আর লিনুর হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, বাগানের গর্ত বুঝিয়ে দেওয়া, লাল জল সব মিলে মাথায় একের পর এক আশঙ্কা তৈরি হতে থাকে। ভয় লাগে তার, কিন্তু প্রশ্ন করার উপায় নেই। ও যে সামান্য চাকর, আর উনি হলেন মনিব। পরের দিন আবার সব স্বাভাবিক। ঘরে বসে আদালতের বাকি রয়ে যাওয়া কিছু কাজকর্ম মেটাচ্ছিলেন উপেন্দ্রনাথ। তখনই তার এক বন্ধু ভবেন্দ্রনাথ শর্মা সস্ত্রীক হাজির হন সেখানে। বন্ধুকে দেখিয়ে বেরিয়ে আসেন তিনি। লনে বসে আড্ডা গল্প চলতে থাকে, চা খাওয়া হয়। ভবেন্দ্রনাথের স্ত্রী বলেন একটু বাথরুমে যাবেন। পরিচারকেরা তাকে শোয়ার ঘরের বাথরুমের রাস্তা দেখিয়ে দেন। তিনি পা বাড়াতেই আটকে দেন উপেন্দ্রনাথ। আরে না না, ওই বাথরুমটা নোংরা হয়ে আছে, আপনি অন্যটা ব্যবহার করুন। একটু হেসে অন্য বাথরুমে চলে যান বন্ধুপত্নী। কারো কিছু অস্বাভাবিক মনে হয়নি তখনও। কথা প্রসঙ্গে পুতুলের কথা ওঠে। উপেন্দ্রনাথ জানান মেয়েকে নিয়ে পুতুল কোকড়াঝাড় গিয়েছেন। সেখানে এক আত্মীয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাকে দেখতেই হঠাৎ করে যেতে হয়েছে। খটকা লাগে। আগের দিন যিনি বললেন স্ত্রী মেয়েকে
গৌহাটি পাঠিয়ে দিয়েছেন, পরের দিন তারাই কোকড়াঝাড় চলে গেল। একটু একটু করে রহস্য ঘনিয়ে উঠছিল। এর মধ্যেই একদিন রান্নাঘরের বাইরের দিকের বাগানে মাটি কোপাচ্ছিলেন উপেন্দ্রনাথ, যেন একটা গর্ত বোঝাচ্ছেন। তখনই আসে কলের মিস্ত্রি ব্রহ্ম। ব্রহ্মকে দেখেই ভূত দেখার মতো চমকে ওঠেন উপেন্দ্রনাথ। প্রায় এক ছুটে ঘরের ভেতরে ঢুকে যান। ব্রহ্ম বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়। তাকে দেখে অন্য এক পরিচারক বেরিয়ে আসে, বলে, রাজখোয়া সাহেব তো বাড়িতে নেই, তুমি বরং অন্য কোনো দিন এসো। চমকে ওঠে ব্রহ্ম। এখনই যাকে দেখলো তিনি বাড়িতে নেই। আর একজন এত বড় বিচারক মানুষ তার মতো মিস্ত্রিকে দেখে পালিয়েই বা যাবেন কেন? কি এমন করছিলেন তিনি? নানা লোকের মনে নানা প্রশ্ন উঠতে থাকে। দেখতে দেখতে পুতুল আর লিনুর গায়েব হওয়ার এক সপ্তাহ পেরিয়ে যায়। চাকর বাকর থেকে প্রতিবেশী বন্ধুর সবাই ওদের কথা জিজ্ঞেস করছিল। নানা জনকে নানান রকম উত্তর দিচ্ছিলেন উপেন্দ্রনাথ। মা দিদির খোঁজ করছিল মেজ আর ছোট মেয়ে লুনা আর ভন্টুও। গুয়াহাটিতে মাসির বাড়িতে থাকতো তারা, কিন্তু ফোনে তো প্রায় কথা হতো মায়ের সঙ্গে। 7-10 দিন ধরে মাকে না পেয়ে বাবাকে ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছিল দুজনে। উপেন্দ্রনাথ বলছিলেন, মা কোকড়াঝাড়ে গিয়েছেন একটা কাজে, তাড়াতাড়ি চলে আসবেন, এলেই ফোন করবেন, চিন্তার কিছু নেই। কিন্তু মেয়েদের মন মানছিল না। এবার তার ভাইরা ভাই বরদাচরণকে ফোন করেন উপেন্দ্রনাথ। তার বাড়িতে থেকে লেখাপড়া করতো লুনা আর বন্টু। বললেন, মেয়েদের ধুবড়ি পাঠিয়ে দাও। খুব অবাক হলেন বরদাচরণ। আর কিছুদিন বাদেই তো মেয়েদের পরীক্ষা, এখন গেলে তো লেখাপড়ায় ফাঁক পড়ে যাবে, আর পরীক্ষাও মিস হয়ে যেতে পারে। উপেন্দ্রনাথ জানালেন, অবসর নিয়ে নিয়েছেন, আর কতদিনই বা ধুবড়িতে থাকবেন, ভাবছেন সবাইকে নিয়ে একবার দার্জিলিং যাবেন। মেয়েরা তো শুনেই খুব উত্তেজিত। বরদাচরণ দেখলেন বাবা যখন মেয়েদের পাঠাতে বলছেন, তখন এর মধ্যে আর ঢোকা ঠিক হবে না। লুনা ভন্টুকে বাসে তুলে দিলেন তিনি। 15ই ফেব্রুয়ারি ধুবড়ি এসে পৌঁছল 2 মেয়ে। বাস স্ট্যান্ডে হাসি মুখে দাঁড়িয়েছিলেন উপেন্দ্রনাথ। দুজনকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে গেলেন। এতদিন পরে দেখা হয়েছে বাবার সঙ্গে, কত গল্প দুজনের। কিন্তু যতই বাবা থাকুক, মা না থাকাটা ঠিক ভালো লাগছিল না। বারবার দুজনে জানতে চাইছিল যে পুতুল কবে ফিরবেন। উপেন্দ্রনাথ আশ্বাস দিচ্ছিলেন, দিন 7 মধ্যেই ফিরে আসবে, তারপর সবাই মিলে দার্জিলিং। 7 দিনের জায়গায় 10 দিন পেরিয়ে গেল, কেউ ফিরল না। মেয়েরা আসায় বাড়ির পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছিল। উপেন্দ্রনাথ আগের মতো হাসতেন, গল্প করতেন। পরিচারকেরাও খুশি ছিল। এক শীতের সকালে বিগন দেখলো বাগানে বসে রোদ পোহাচ্ছেন বাবা আর 2 মেয়ে। খাওয়া দাওয়া, হাসি চলছে, বেশ ভালো লাগলো ওর। পুতুল আর লিনুর হঠাৎ উধাও হয়ে যাওয়া আর তারপরের কিছু ঘটনা ওর মনে যে প্রশ্নগুলো তৈরি করেছিল, সেটা যে অমূলক তাই তার মনে হচ্ছিল। সত্যি হয়তো তড়িঘড়ি চলে যেতে হয়েছে ওদের, কিন্তু যে সন্দেহের বীজকে চারা হতে দিচ্ছিল না, সেখানে যে আরো বীজ পড়তে থাকবে সেটা বুঝতে পারেনি। ওই দিনই লুনা আর বন্টুকে শেষ দেখেছিল সে। সারাদিন বাড়ির কাজকর্ম সেরে সন্ধ্যায় সাহেবের কিছু লাগবে কিনা জানতে ঘরে ঢোকে বিগন। উপেন্দ্রনাথ ওকে দেখেই বলে ওঠেন, লুনা আর বন্টুকে গৌহাটি পাঠিয়ে দিলাম রে। কিন্তু বেড়াতে যাওয়ার কথা ছিল যে। উপেন্দ্রনাথ বলেন, আসলে ওদের লেখাপড়ার বড্ড ক্ষতি হয়ে যাচ্ছিল, কতদিন আর এখানে থাকবে, আর আমারও কাজ শেষ, আমাকেও এবার চলে যেতে হবে ধুবড়ি থেকে। মনটা খারাপ হয়ে যায় বিগনের। বেরিয়ে এসে অন্য পরিচারকদেরও বলে বিষয়টা, সবারই খারাপ লাগে শুনে। বলাবলি করতে থাকে। সাহেব বেশ ভালো মানুষ ছিলেন, অকারণেই মুখ খারাপ করা পরিচারকদের সঙ্গে খারাপ ব্যবহার উনি তো করতেন না। এটা ওটা দেওয়া, ভালো খাবার দেওয়া তো রোজই করতেন। চলে গেলে খারাপ লাগবে, কিন্তু লুনা আর ভন্টু গেল কখন? উমেশ বলে এক পরিচারক বলে, বাড়ির সামনের একটা কালো গাড়ি দেখেছিল সে, চালকের সঙ্গে কথাও বলছিল সাহেব। তাহলে হয়তো ওই গাড়িতেই চেনা কারো সঙ্গে মেয়েদের গৌহাটি পাঠিয়ে দিয়েছেন উনি। গোছগাছ করতে লাগলেন উপেন্দ্রনাথ। সব কাজ গুটিয়ে নিয়েছেন আগেই। নিজের খুব প্রয়োজনীয় জিনিস, জামা কাপড় ছাড়া বাড়ির জিনিসপত্র বিলিয়ে দিলেন পরিচারকদের। উমেশকে বললেন,
বাংলোর পূর্ব দিকের এসপি অফিসের সামনের বাগানের বড় গর্তটা ভালো করে বুঝিয়ে দিতে। উমেশ আরেকজনকে নিয়ে ভরাট করে মাটি ফেলে সমান করে দিল গর্ত। সেখানে কিছু গাছ লাগিয়ে দিলেন উপেন্দ্রনাথ। এবার চিঠি লিখতে শুরু করলেন আত্মীয়দের। জানালেন পুতুল আর লিনু এখন দিল্লিতে আছে। ছোট দুই মেয়েরও উত্তর ভারত ঘোরার খুব ইচ্ছে, তাই তিনিও এবার দিল্লি চললেন। সেখান থেকে প্রায় 2 মাসের জন্য উত্তর ভারত ভ্রমণে বেরোবেন সপরিবার। দুই মেয়ের কলেজ পরীক্ষাও আপাতত স্থগিত থাকবে। ফিরে সব ম্যানেজ করে নেবেন তিনি। বাড়ির কর্তা যদি পরিবারকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেন, ঘুরতে যাবেন বলে মনস্থির করেন, তাতে কার কি আর বলার থাকে। 15 এপ্রিল ধুবড়ি ছাড়লেন উপেন্দ্রনাথ। বেশ কিছুদিন কেটে গেল। রাজগোয়া পরিবার যেন অদৃশ্য হয়ে গিয়েছে। 1-2 করে আত্মীয়ের মনে প্রশ্নে উঠতে শুরু করলো, বেড়াতে গিয়েছেন ঠিক আছে, তাই বলে কোনো খবর দেবেন না কাউকে? পুতুলের ভাই অপূর্ব আর বরদাচরণের কথা হচ্ছিল। দুজনেরই একই প্রশ্ন, উবে গেল নাকি লোকগুলো? দিল্লিতে কিছু আত্মীয় স্বজন ছিল তাদের, সেখানে ফোন করলেন। জানা গেল রাজখোয়া পরিবারের কেউ সেখানে কোনোদিনই যাননি। এবার কোকড়াঝাড়েও খোঁজ লাগালেন তারা। সেখান থেকেও জানা গেল কেউ নেই। তাহলে বেড়াতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলো না তো? কত কি তো ঘটে রোজ চারপাশে। বরদাচরণ ঠিক করলেন ব্যাপারটা যথেষ্ট গুরুতর, এবার পুলিশের সাহায্য নেওয়া উচিত। খবরের কাগজে অবসরপ্রাপ্ত বিচারকের নিখোঁজের খবর বেরিয়ে গেল। ধুবড়ি থানায় নিখোঁজের অভিযোগ হলো। ওই বাংলোয় গেলেন তদন্তকারীরা। সব পরিচারকদের ডেকে পাঠানো হলো। এলো বিগণ। একেবারে গোড়া থেকে সব খুলে বলতে শুরু করলো সে। পুতুল আর লিনুর হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, ছোট দুই মেয়ের ফেরা, তারপরে তাদের হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, সবকিছু পুলিশকে জানালো। বাগানের গর্তের কথাটাও বাদ দিল না। অত বড় বড় 2টো গর্ত কেনই বা খুঁড়তে বলেছিলেন আর কেনই বা বুঝিয়ে দিলেন, সবই যেন ধোঁয়াশা। পুলিশের ব্যাপারটা সন্দেহজনক বলেই মনে হলো। একটা পুরো পরিবার কি করে অদৃশ্য হয়ে যেতে পারে, তাও আবার অবসরপ্রাপ্ত বিচারকের পরিবার। উপেন্দ্রনাথ সম্পর্কে তার কাজের জগৎ নিয়ে নেতিবাচক কিচ্ছু শোনা যায় না। আপাতভাবে কোনো শত্রুও নেই। তাহলে কি হলো? স্ত্রী মেয়েদের কোথায় পাঠালেন তিনি? নিজেই বা কোথায় গেলেন? ক্রমাগত জট পাকিয়ে যাচ্ছিল। এর মধ্যেই পুলিশ খোঁজ পায় জয়প্রকাশ চক্রবর্তী নামে উপেন্দ্রনাথের এক বন্ধুর। তিনি পুলিশকে জানান কিছুদিন আগে উপেন্দ্রনাথের সঙ্গে তার দেখা হয়েছিল। কথায় কথায় তিনি জানিয়েছিলেন শিলিগুড়ি যাবেন, সেখানেই থাকবেন কিছুদিন। দিল্লি উত্তর ভারত থেকে একেবারে শিলিগুড়ি। পুলিশের সন্দেহ বাড়ে। শিলিগুড়িতে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন কিনা সেটা জানতে চাওয়া হয়। জয়প্রকাশ জানান সম্ভবত হোটেল সেভায়ে থাকবেন বলেছিলেন উপেন্দ্রনাথ, কিন্তু তিনি যে শিলিগুড়ি যাচ্ছেন বা কোন হোটেলে থাকবেন এসব কথা একেবারে গোপন রাখতে বলেছিলেন। এতক্ষণে ছক সাজিয়ে ফেলেছে পুলিশ। ধুবড়ি থানার অফিসার ইনচার্জ জিতেন কাহালি নিজে ঘটনা তদন্তভার নিয়েছেন। তারা চললেন শিলিগুড়ি। সঙ্গে গেলেন পুতুলের ভাই অপূর্ব ও ভগ্নিপতি বরদাচরণ। হোটেল সভায়ের সেই ঘর, দরজায় টোকা দিতে কেউ যেন শরীর টেনে হিঁচড়ে নিয়ে এলো দরজা খুলতে। উপেন্দ্রনাথ রাজখোয়া। হোটেলের ঘরে কি হয়েছিল তা আগেই বলেছি। নিজের পেটে ছুরি মেরে উপেন্দ্রনাথ তখন রক্তাক্ত। পুলিশ তাকে নিয়ে ছুটল হাসপাতালে। বয়স্ক মানুষটা বাঁচবেন কিনা, তিনি না বাঁচলে পরিবারের বাকিদের খোঁজ পাওয়া যাবে কোথায়, কি হয়েছিল জানা যাবে কিভাবে, প্রশ্নের পর প্রশ্ন আসতে থাকে। হোটেলের ঘরে তল্লাশি চালানো হয়। খাটের তলা থেকে একটা কাগজ পায় পুলিশ, অনেকটা সুইসাইড নোটের মতো। তাতে লেখা ছিল, আমি উপেন্দ্রনাথ রাজখোয়া, আমার স্ত্রী 3 মেয়ে আর পৃথিবীতে নেই। ওদের ছাড়া আমারই বা বেঁচে থেকে কি লাভ। চিঠির নিচে তার সই। পুলিশের আর সন্দেহের জায়গা ছিল না। পুতুল আর তাদের 3 মেয়ে যে মৃত এটা উপেন্দ্রনাথই জানিয়ে দিলেন। কিন্তু কিভাবে তারা মারা গেল, কেউ মারলো কিনা তাদের, কেনই বা মারলো তার কোনো উত্তর নেই। আরো অবাক করা বিষয়, চিঠিটায় যে তারিখ দেওয়া হয়েছে তা 6 দিন পরের। তাহলে কি আগেই সুইসাইড নোট লিখে রেখে দিয়েছিলেন উপেন্দ্রনাথ? ধুবড়ির বাংলোটা ক্রাইম সিন হিসেবে সিল করে দেয় পুলিশ।
বাংলোর প্রতিটা ঘরে কোনায় কোনায় তল্লাশি চালানো হয় কিছু যদি সূত্র মেলে, কিন্তু না, কোথাও কোনো সূত্র নেই। এমন কিছু নেই যা পথ দেখাতে পারে পুলিশকে। পুলিশের মনে পড়ে যায় বিগনের কথা। নজর পড়ে বাগানে। মালিকে ডেকে কোথায় কোথায় সেই বড় গর্ত খোঁড়া হয়েছিল তা চিহ্নিত করা হয়। বর্ষায় ভেজা মাটির স্তূপ দেখেই পুলিশ বুঝে যায় এটা স্বাভাবিক গর্ত নয়। ঝপাঝপ কোদালের কোপ পড়ে, ভেজা মাটি উঠতে থাকে, দুটো গর্ত থেকেই বার হয় এমন কিছু যা আগে আন্দাজ করেছিল পুলিশ। একটা গর্তে ছিল পুতুল আর লিনুর দেহাবশেষ, অন্যটিতে ছিল লুনা আর ভন্টুর দেহাবশেষ। একজন অবসরপ্রাপ্ত বিচারক তার পরিবারকে মেরে ফেললেন কেন? কি অপরাধ? হতবাক হয়ে যায় পুলিশ। গর্তে ছেঁড়া শাড়ির টুকরো, হাতের আঙুলের হাড়ে রয়ে যাওয়া আংটি দেখে পুলিশের অনুমান নিশ্চিত হয়। ময়না তদন্তে পাঠানো হয় কঙ্কাল। আবারও পরিচারকদের জেরা শুরু করে পুলিশ। প্রত্যেকের বয়ান এক থাকলেও উমেশ কেমন যেন অস্থির হয়ে পড়ে। ওর হাব ভাব সুবিধের মনে হয় না পুলিশের। জেরা শুরু হয়। প্রথমে কিছুতেই মানতে না চাইলেও আস্তে আস্তে উমেশ স্বীকার করে নেয় সবটা। জানায় জোর করে ওকে সামিল করা হয়েছে এই অপরাধে। কি হয়েছিল ওই রাতে? উমেশ জানায় পুতুল আর লিনু ঘুমিয়ে পড়ার পরে রাজখোয়ার নির্দেশ মতো তাদের ঘরে হাজির হয় সে। দুজনেরই হাতে ছিল লোহার রড। চোখের ইশারা পেতেই উপেন্দ্রনাথের সঙ্গে পুতুল লিনুর মাথায় মুখে ক্রমাগত আঘাত করতে থাকে সে। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত নিথর লাশ হয়ে যায় জলজ্যান্ত দুটো মানুষ। ধরাধরি করে বাগানে নিয়ে গিয়ে ওই গর্তে ফেলে মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। লুনা আর ভন্টুর সঙ্গেও এই একই ঘটনা ঘটে। পুলিশের কাছে সব স্পষ্ট হয়ে যায়। কে মেরেছে, কিভাবে মেরেছে, কে সাহায্য করেছে, সব স্পষ্ট। শুধু নেই মোটিভ। কেন খুন করা হলো স্ত্রীকে আর মেয়েদেরকে? উত্তর নেই উমেশের কাছেও। মামলা শুরু হয়। কোর্টে মামলা উঠতেই সাড়া পড়ে যায় আসাম জুড়ে। 4টে দেহ, খুনি, খুনি সাহায্যকারী সব মজুদ পুলিশের কাছে। সাক্ষী দিতে ডাকা হয় বিগনকে। আবারও সব খুলে বলে সে। গর্ত খোঁড়া থেকে বাথরুমে উপেন্দ্রনাথের রক্তাক্ত জামা কাপড় ধোয়া কিছুই বাদ দেয় না। মালিও গর্ত ভরাট করার কথা বলে, কিন্তু উমেশ হঠাৎ বদলে ফেলে বয়ান। পুরো ঘটনা অস্বীকার করে সে। বারবার বলতে থাকে আমি কিছু জানি না। পুরো ঘটনাটা ঘুরে যায়। উপেন্দ্রনাথই যে খুন করেছেন এর আর কোনো প্রত্যক্ষদর্শী থাকে না। সবটাই প্রমাণ সাপেক্ষ। আর খুন প্রমাণ করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন তার মোটিভ প্রমাণ করা। বিগনকে আবার জেরা করা হয়। কোনোদিন দম্পতির মধ্যে কোনো অশান্তি দেখেছিল কি সে? মেয়েদের নিয়ে কোনো ঝামেলা? বিগন জানায় সবসময় হাসি খুশি থাকতো ওই পরিবার। উপেন্দ্রনাথ স্ত্রী মেয়েদের যথেষ্ট ভালোবাসতেন বলেই মনে হয় তাদের। কোনো অভাব তো ছিল না। বিচারক মানে একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, সমাজে যথেষ্ট প্রতিপত্তি ছিল, টাকা পয়সা, বড় বাড়ি, কিছুরই অভাব ছিল না। তাহলে কি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক? সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হয়, কিন্তু ফিরতে হয় খালি হাতেই। কোনোভাবেই খুনের কারণ প্রমাণ করা যাচ্ছিল না। উপেন্দ্রনাথের আইনজীবীরা মানসিক অস্থিরতার তথ্য খাড়া করেন। সেই কারণেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে কিনা তা বিচার করার অনুরোধ করা হয়। মানসিক অস্থিরতা প্রমাণ পেলে খুনের ব্যাপারটাও লঘু হয়ে যায়। আদালতের নির্দেশে চিকিৎসকেরা নানান রকম পরীক্ষা করেন। দেখা যায় উপেন্দ্রনাথ মানসিকভাবেও পুরোপুরি সুস্থ। 1973 সালে 4টে খুন, তথ্য প্রমাণ নষ্ট সহ নানা ধারায় ফাঁসি দেওয়া হয় এক অবসরপ্রাপ্ত বিচারককে। দেশের ইতিহাসে কোন বিচারকের এমন পরিণতি খুবই বিরল। 1974 সালে ফের হাইকোর্টে আবেদন করেন উপেন্দ্রনাথ। সেখানেও ফাঁসির সাজাই বহাল থাকে। জোরহাট সেন্ট্রাল জেলে ফাঁসি হয়ে যায় উপেন্দ্রনাথের। প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায় উমেশ। কিন্তু কোনোদিন জানা যায় না কেন মরতে হলো ওই 4 জনকে। যে মানুষটার উপরে সবচেয়ে বেশি ভরসা করছিলেন তারা, তিনিই কেন তাদের প্রাণটা নিয়ে নিলেন? উপেন্দ্রনাথ কখনোই কোনো স্বীকারোক্তি দিয়ে যাননি।
পুলিশ নিজের মতো করে নানা যুক্তি সাজানোর চেষ্টা করে, জনতাও বলতে থাকে হয়তোবা অবসরের পরের জীবন মানসিক অবসাদ ডেকে নিয়ে এসেছিল উপেন্দ্রনাথের জীবনে। সামাজিক প্রতিপত্তি হারানো মানতে পারছিলেন না তিনি, সেই কারণেই হয়তো এই ঘটনা। কিন্তু সেটাও যে খুব যুক্তিগ্রাহ্য এমনটা নয়। ঘটনার বহু বছর পরেও ওভাবেই পড়েছিল ধুবড়ির ওই বাংলো। লোকমুখে নাম হয়ে গিয়েছিল ভূত বাংলো। অবশেষে প্রায় 50 বছর পর প্রশাসন সেটি ভেঙে ফেলে। সেখানে আদালত তৈরির কাজ চলছে। এক ন্যায়ের রক্ষকের অপরাধের সাক্ষী থাকা বাড়ি আবার ন্যায়ালয়ে হয়ে উঠছে। কি অদ্ভুত সমাপতন! কালের নিয়মে বাড়ি ঘর স্থাবর ও স্থাবর সবকিছু ধুয়ে মুছে যায়। শুধু যে 4টে প্রাণ অকালে চলে গেল তারা জানতে পারে না তাদের চলে যাওয়ার কারণ। মানুষ মস্তিষ্কের কোন অঙ্গুলি হেলনে এমন নৃশংস ঘটনা ঘটায় সে খবর কি সে নিজেও রাখে? যুক্তি বুদ্ধি দিয়ে এসবের বিচার হয় না। কিছু অপরাধ থেকে যায় মুখোশের আড়ালেই। একজন বিচারকের উপরে পুরো বিচার ব্যবস্থা নির্ভর করে থাকে। মানুষ তার হ্যাঁ কিংবা না এর উপরে চেয়ে থাকেন, ভরসা রাখেন। যার বিচারের বাণীকেই চূড়ান্ত বলে ধরা হয়, তিনি যখন আইনের রক্ষক হিসেবে অকৃতকার্য হন তখন পুরো বিচার ব্যবস্থাটা নিয়েই প্রশ্ন উঠে যায়। এই ঘটনাতেও সেটাই হয়েছে। যিনি সারা জীবন বিচারক হিসেবে সম্মান পেয়েছেন, যার রায় নজির হয়ে থেকেছে সমাজের কাছে, তিনি যখন মানুষের নিজের পরিজনদের প্রাণ নিয়ে নেওয়ার মতো এমন একটা অপরাধে জড়িয়ে যান তখন মানুষের আস্থাটাই নড়ে যায়। এর সঙ্গে আমাদের ভাবায় আরো একটা প্রশ্ন। আইন যখন মানুষের নিজের জীবন শেষ করে দেওয়ার ঘটনাকে অপরাধ হিসেবে ধরে, সেখানে অন্য কারো জীবনের সিদ্ধান্ত কি কেউ নিতে পারে? জন্মদাতা হলেও কি নেওয়া যায়? এই প্রশ্নটা বারবার তাড়া করে। সাম্প্রতিক সময় কলকাতা শ্যামপুকুর, তপসিয়ার মতো জায়গায় স্ত্রীকে খুন করে আত্মঘাতী, সন্তানদের খুন করে আত্মঘাতী হওয়ার ঘটনা আমাদের সামনে এসছে। পশ্চিমবঙ্গের নানা জেলাতেও পরিবারের একাধিক সদস্যকে বিষ খাইয়ে মেরে নিজেকে গুলি করা বা গায়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বিচারক রাজখোয়া শেষে নিজেকে যেভাবে শেষ করে দিলেন, তাতে তিনিও স্ত্রীকে মেয়েদের খুন করার পরে নিরিবিলিতে নির্জনে এসে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেননি এমনটা বলা যায় না। কিন্তু কেন? জীবনে চাওয়া পাওয়ার অঙ্ক সব সময় মেলে না। কিন্তু আপাত দৃষ্টিতে তো তিনি সফল, সুখী। তাহলে সমীকরণের জটটা কোথায়? আমি সব্যসাচী চক্রবর্তী আপনাদের কাছে রেখে গেলাম এই প্রশ্ন, যার উত্তর দেবেন আপনারা। দেখা হবে আবার অন্য কোনো পর্বে।